আসসালামু আলাইকুম। অরিন একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আজিজুল হাকিম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সম্ভাবনা অধ্যায় নিয়ে। ক্লাসটা শুরু করার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক। সম্ভাবনা সম্ভাবনা বোঝার আগে প্রথমে কয়েকটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে আমি হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। একটা হচ্ছে দৈর্ঘ্য পরীক্ষা, একটা হচ্ছে ঘটনা, একটা হচ্ছে নমুনা ক্ষেত্র, আর একটা হচ্ছে নমুনা বিন্দু। প্রথমে আমরা জানবো যে সম্ভাবনা কি। আসলে সম্ভাবনা হচ্ছে আমরা সবসময় কিন্তু সম্ভাবনা কথাটা ইউজ করে থাকি সব সময়। যেমন কালকে বৃষ্টি হতে পারে বা কালকে স্কুল বন্ধ থাকবে বা এরকম কোনো একটা সম্ভাবনা আমরা নিয়ে সবসময় কথা বলি। আসলে সম্ভাবনা হচ্ছে কোনো, এই ক্ষেত্রে আমরা বলবো যে কোনো ঘটনা ঘটা বা না ঘটার গাণিতিক পরিমাপ। সম্ভাবনা অর্থ হচ্ছে কোনো ঘটনা ঘটা বা না ঘটার গাণিতিক পরিমাপকে বলা হচ্ছে সম্ভাবনা। তাহলে সম্ভাবনার ডেফিনেশন বা সংজ্ঞা এভাবে দেওয়া যায় যে কোনো ঘটনা ঘটবে কিংবা ঘটবে না, এর গাণিতিক পরিমাপকে বলা হচ্ছে সম্ভাবনা। অর্থাৎ তাহলে আমি একটু লিখি এরকম যে কোনো ঘটনা ঘটবে, কোনো ঘটনা ঘটা বা না ঘটার গাণিতিক পরিমাপকে বলা হচ্ছে সম্ভাবনা। পরিমাপকে সম্ভাবনা বলে। ঠিক আছে, কোনো ঘটনা ঘটা বা না ঘটার গাণিতিক পরিমাপকে বলা হচ্ছে সম্ভাবনা। আমরা এটা বোঝার পর আর যেই বিষয়গুলো আমি লিখেছি সেটা হচ্ছে দৈর্ঘ্য পরীক্ষা, ঘটনা, নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু। সর্বপ্রথম আমরা জানবো দৈর্ঘ্য পরীক্ষা। দৈর্ঘ্য পরীক্ষা বোঝার একটা উদাহরণ আমি বলি। মনে করেন আপনি একটা পরীক্ষা দিয়েছেন, আপনি হয় পাস করবেন অথবা ফেল করবেন। এর ফলাফল আপনি জানেন যে হয় পাস করবেন না হয় ফেল করবেন। এই যে ফলাফল আপনি আগে থেকে জানছেন, কিন্তু আপনি নির্দিষ্টভাবে কিন্তু শিওরভাবে বলতে পারছেন না যে কোন ফলাফলটি আসবে। এই যে পরীক্ষা, এই পরীক্ষার নাম হচ্ছে দৈর্ঘ্য পরীক্ষা। তাহলে কোনো পরীক্ষার ফলাফল যদি আগে থেকে জানা থাকে কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারি না যে কোন ফলাফলটি আসবে, এর পরীক্ষাকে বলা হচ্ছে দৈর্ঘ্য পরীক্ষা। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, যাকে বাংলাতে বলা হচ্ছে দৈর্ঘ্য পরীক্ষা। দৈর্ঘ্য পরীক্ষা হচ্ছে, তাহলে দৈর্ঘ্য পরীক্ষা কি? দৈর্ঘ্য পরীক্ষা হচ্ছে কোনো ঘটনা, কোনো পরীক্ষার ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু নির্দিষ্টভাবে আমি বলতে পারি না যে কোন ফলাফলটি আসবে, এর পরীক্ষাকে বলা হচ্ছে দৈর্ঘ্য পরীক্ষা। দৈর্ঘ্য পরীক্ষার পর আসছে ঘটনা। ওই পরীক্ষার মধ্যে যতগুলো ফলাফল আছে সেই ফলাফলের সমাবেশকে আমরা বলবো ঘটনা। মানে কোনো পরীক্ষার মধ্যে যতগুলো ফলাফল থাকবে এই ফলাফলের সেট, ফলাফলের সমাবেশকে আমরা বলবো ঘটনা। ঠিক আছে, মনে করি একটা মুদ্রা আমি নিক্ষেপ করেছি অথবা আমি একটা ছক্কা নিক্ষেপ করেছি। ছক্কার ফলাফল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। এর মধ্যে আমি যদি বলি 3 আসার সম্ভাবনা, আমি যদি বলি 3 আসার ঘটনা, 3 আসবে, 3 আসবে। এই যে 3, এটা হচ্ছে একটা ঘটনা। ঠিক আছে, এই 3 এটা হচ্ছে একটা ঘটনা। এরপর আমি লিখে রেখেছি নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র কি? নমুনা ক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফলের সেটকে বলা হচ্ছে নমুনা ক্ষেত্র। কি বললাম? কোনো দৈর্ঘ্য পরীক্ষার মধ্যে সম্ভাব্য সকল ফলাফলের সেটকে বলা হচ্ছে নমুনা ক্ষেত্র। তাহলে একটু আমরা লিখি, দেখি বোঝা যায় কিনা। আচ্ছা, মনে করি একটা ছক্কা আমি নিক্ষেপ করলাম। ঠিক আছে, আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম। সেই ছক্কা নিক্ষেপ করলার অনুকূল ফলাফল হচ্ছে 6টা। হয় 1 আসবে, না হয় 2 আসবে, না হয় 3 আসবে, না হয় 4 আসবে, না হয় 5 আসবে অথবা 6 আসবে। আমরা লিখি হয় 1 আসবে, 2, 3, 4, 5 অথবা 6। এই যে একত্রে 1 থেকে 6 পর্যন্ত আমি লিখলাম, এগুলো কিন্তু মোট ফলাফল। অর্থাৎ একটা ছক্কা নিক্ষেপের পর যতগুলো ফলাফল আসবে সবগুলো আমি একত্রে লিখলাম। সুতরাং এই পুরোপুরি হচ্ছে আমার নমুনা ক্ষেত্র। আবার লাস্টে আমি একটা কথা লিখে রেখেছি, সেটা হচ্ছে নমুনা বিন্দু। তাহলে নমুনা বিন্দু কি? মনে রাখবেন, নমুনা বিন্দু হচ্ছে নমুনা ক্ষেত্রের প্রতিটা বিন্দু হচ্ছে নমুনা বিন্দু। নমুনা ক্ষেত্রের প্রতিটা বিন্দু হচ্ছে নমুনা বিন্দু। তার মানে এই 1, একে বলা হচ্ছে নমুনা বিন্দু, এই 2, একে বলা হচ্ছে নমুনা বিন্দু, একে বলা হচ্ছে নমুনা বিন্দু, 4 কে বলা হচ্ছে নমুনা বিন্দু, 5 কে বলা হচ্ছে নমুনা বিন্দু, 6 কে বলা হচ্ছে নমুনা বিন্দু। তাহলে নমুনা ক্ষেত্র কি? এই যে দৈর্ঘ্য পরীক্ষার মধ্যে সম্ভাব্য সকল ফলাফলের সেটকে বলা হচ্ছে নমুনা ক্ষেত্র। আর নমুনা বিন্দু, এই নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি বিন্দু হচ্ছে নমুনা বিন্দু। ক্লিয়ার? আচ্ছা,
এরপরে আমরা আসব সম্ভাবনার সূত্র নিয়ে। মনে রাখবেন সম্ভাবনা প্রধানত আমরা ভাগ করব দুই ভাবে। একটা হচ্ছে সম্ভাবনার ঘটনা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিশ্চিত ঘটনা, একটা হচ্ছে অনিশ্চিত ঘটনা বা অসম্ভব ঘটনা। ঠিক আছে, আর আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে। সম্ভাবনার মান হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে। কেন? আচ্ছা, সম্ভাবনার মান আমি কি বললাম? 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে। তাহলে মনে করি আমি এ এর একটা সম্ভাবনা বের করব। তাহলে এ, তার আগে আমি লিখব পি। কেন? কারণ পি দ্বারা প্রবাবিলিটি বোঝায়, পি দ্বারা প্রবাবিলিটি বোঝায়, অর্থাৎ প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনার মান হবে 0 অথবা 0 থেকে বড় এবং 1 অথবা 1-এর থেকে ছোট, কিন্তু 1-এর থেকে বড় নয়। তাহলে সম্ভাবনার মান হবে 0 অথবা 0 থেকে বড় এবং 1 অথবা 1-এর চাইতে ছোট কিন্তু বড় নয়। ঠিক আছে, এরপরে দেখবো আমরা নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা তাহলে কি? যে ঘটনা অবশ্যই ঘটবে সেটাকে বলা হচ্ছে নিশ্চিত ঘটনা। যেমন কালকে সূর্য পূর্ব দিকে উঠবে এবং পশ্চিম দিকে অস্ত যাবে, এটা হচ্ছে নিশ্চিত ঘটনা। আর অসম্ভব ঘটনা কি? কালকে সূর্য পূর্ব দিকে অস্ত যাবে, এটা কি সম্ভব? কখন না। যেহেতু সম্ভব নয়, তাহলে এর মান হচ্ছে সম্ভাবনার মান সবসময় 0 হয় যদি অসম্ভব ঘটনা হয়। ক্লিয়ার? এরপরে আসবো আমরা। আচ্ছা, তাহলে আমরা একটু পুরোপুরি আলোচনা করে নিই প্রথম থেকে। আচ্ছা, প্রথমে আমরা শিখলাম প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, যাকে ইংরেজিতে প্রবাবিলিটি বলা হয় এবং বাংলাতে বলা হচ্ছে সম্ভাবনা। তাহলে সম্ভাবনা কি? সম্ভাবনা হচ্ছে কোনো ঘটনা ঘটা বা না ঘটার গাণিতিক পরিমাপকে বলা হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, সম্ভাবনার পর আমরা আসবো কি? দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা আসলে কি? কোনো পরীক্ষার ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু নির্দিষ্টভাবে আমরা বলতে পারি না যে কোন ফলাফলটি আসবে। এর পরীক্ষাকে বলা হচ্ছে দৈব পরীক্ষা। এরপরে কি আসছে? এরপরে আসছে ঘটনা। ঘটনা মানে হচ্ছে কোনো পরীক্ষার সকল ফলাফলের সমাবেশকে বলা হচ্ছে ঘটনা। এরপরে আসছে কি? নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র হচ্ছে কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফলের সেটকে বলা হচ্ছে নমুনা ক্ষেত্র। তাহলে নমুনা বিন্দু কি? নমুনা বিন্দু হচ্ছে নমুনা ক্ষেত্রের প্রতিটি বিন্দু হচ্ছে নমুনা বিন্দু। ঠিক আছে, এখন আমরা একটু সম্ভাবনার সূত্র লিখব। হ্যাঁ, তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে সম্ভাবনার মান সব সময় 0 অথবা 0 থেকে বড় এবং 1 অথবা 1-এর চাইতে ছোট কিন্তু 1-এর চাইতে বড় নয়। এখন আমি একটা সম্ভাবনার সূত্রটা লিখছি। সম্ভাবনার সূত্র হচ্ছে এইটা, যে মনে করি আমি কোনো কিছু একটা সম্ভাবনা বের করবো, তার মানে সম্ভাবনা ইজ ইকুয়াল টু অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, এটা হচ্ছে সম্ভাবনার সূত্র। তাহলে যদি আমরা ধরে নেন, আমি লিখলাম যে একটা ছক্কা নিক্ষেপ করা হলো। ছক্কা নিক্ষেপ করলে কয়টা ফলাফল আসবে আমরা দেখি। একটা ছক্কা নিক্ষেপ করলে হয় 1 আসবে, অথবা 2 আসবে, অথবা 3 আসবে, অথবা 4 আসবে, অথবা 5 আসবে, অথবা 6 আসবে। ঠিক আছে, 6 আসবে। আমি বললাম, এখান থেকে বললাম যে একটা ছক্কা নিক্ষেপ করার পর 5 আসার সম্ভাবনা বের করো। 5 আসার সম্ভাবনা বের করো। তাহলে আমরা দেখি যে 1 2 3 4 5 6। ঠিক আছে, এগুলো হচ্ছে মোট ফলাফল। কেন মোট ফলাফল? কারণ একটা ছক্কা নিক্ষেপ করলে সর্বমোট 6টা ফলাফলই আসে, তার মানে মোট ফলাফল হচ্ছে আমার 6। আর দেখবো যে আমি বললাম যে 3 আসার সম্ভাবনা কত। দেখলাম যে 3 আসার সম্ভাবনা কত। 3 আসার সম্ভাবনা বের করো। 3 আসার সম্ভাবনা বের করো। তাহলে এখন কি করব? আচ্ছা, যেহেতু আমি 3 আসার সম্ভাবনা বের করব, তাই আমি লিখব P of 3 সমান সমান, সূত্র হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। কি বললাম? অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। তাহলে আমি লিখি অনুকূল ফলাফল কত? 3। 3 কয়টা আছে দেখেন তো? 1 2 3। এই 3 জাস্ট একটা আছে, তার মানে অনুকূল ফলাফল আমার 1। তাহলে আমি লিখলাম অনুকূল ফলাফল হচ্ছে আমার 1। আর মোট ফলাফল কত? মোট ফলাফল দেখি 1 2 3 4 5 6। তাহলে মোট ফলাফল হচ্ছে আমার 6। তাহলে এটা হবে অ্যান্সার। আবার আমি যদি বলি এখান থেকে যে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। একটা ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে আমি এখানে লিখলাম 3 বদলে আমি লিখলাম জোড় আসার সম্ভাবনা কত। তাহলে এখন আমি দেখবো যে জোড় সংখ্যা কয়টা আছে আমার একটা ছক্কায়। আমি দেখি 2 আছে আমার, 4 আছে আর 6 আছে। তাহলে আমরা দেখব অনুকূল ফলাফল কত। অনুকূল ফলাফল হচ্ছে 2 4 6, অর্থাৎ আমার অনুকূল ফলাফল হচ্ছে মাত্র 3টা।
আর মোট ফলাফল কত? মোট ফলাফল হচ্ছে 1 2 3 4 5 6, মোট ফলাফল হচ্ছে আমার 6। তাহলে এখন আমি লিখি যে পি অফ, যেহেতু আমি 3 এর বদলে জোড় লিখছি তাহলে এখানে আমি লিখবো জোড়, জোড়, এটাকে পড়তে হয় পি অফ জোড়। তার মানে সূত্র হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। তাহলে কি এখানে আর 1 থাকবে না, অনুকূল ফলাফল হচ্ছে 3, মোট ফলাফল হচ্ছে 6, এটাই অ্যান্সার। আপনি যদি একটু ছোট করতে চান তাহলে এভাবে করতে পারেন, হাফ, 3 2 6 হাফ, এটা অ্যান্সার। এরপরে আসছি, আমি যদি বলি বীজের আসার সম্ভাবনা কত, ঠিক অনুরূপভাবে একইভাবে করি, দেখি তাহলে। আচ্ছা, এটা আমি মিশিয়ে দিই, এখন দেখছি 1 2 3 4 5 6। তাহলে আমি যদি বলি বীজের সংখ্যা আসার সম্ভাবনা কত, বীজের সংখ্যা আসার সম্ভাবনা, আচ্ছা আগে দেখব যে অনুকূল ফলাফল আমার কত আছে, 1 3 5, অর্থাৎ বীজের সংখ্যা হচ্ছে 3টা, 1 3 5। তাহলে আমি যদি এখানে লিখি বীজের আসার সম্ভাবনা বের করো, তার মানে আমি এখানে লিখব বিজোড়, বিজোড়। দেখি বীজের আসার সম্ভাবনা, অনুকূল ফলাফল কত, 1 2 3, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 3 এবং মোট ফলাফল কত, 6। তাহলে 3 দিয়ে যদি আমি 6 কে কাটি তাহলে উত্তর আসে হাফ, এইটা। এইবার এখন এই পর্যন্ত আমরা ছক্কা নিক্ষেপের ঘটনাগুলি দেখলাম। এবার যদি আমরা মুদ্রা বা একটা বল যদি বা একটা থলিতে কয়েকটা বল রাখার পর কি হয় তাহলে দেখি কি হয়। আচ্ছা, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। ধরা যাক আপনার কাছে একটা থলে রয়েছে, সেই থলেতে কয়েকটা বল রয়েছে, যার রং হচ্ছে হলুদ, লাল এবং সাদা। কি বললাম? হলুদ, লাল আর সাদা, ঠিক আছে? হলুদ, লাল, সাদা। আপনার কাছে হলুদ বল আছে আপনার 7টা, লাল বল আছে 5টা আর সাদা বল আছে 2টা। একটা থলেতে এই 3টা বল একত্রে ভাবে রাখা হলো। আপনাকে প্রশ্ন করা হলো, ক নম্বর দিয়ে বলা হলো যে দৈবভাবে একটি বল নিলে সেটি লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, 3টা বল রয়েছে আমার কাছে, হলুদ, লাল এবং সাদা, একটা থলিতে। সেই থলিতে 3টা বল রাখার পর আপনাকে বলা হলো দৈবভাবে, অর্থাৎ অনির্দিষ্টভাবে একটা বল উঠানো হলো, সেটা লাল হবার সম্ভাবনা কত? তাহলে আমার কাছে জাস্ট একটা ক্লু আছে, সেটা হচ্ছে সম্ভাবনার সূত্র। সম্ভাবনার সূত্রটা কি ছিল? অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। তাহলে আমরা দেখব যে মোট ফলাফল কত। তার মানে হলুদ বল আছে 7টা, লাল বল আছে 5টা, সাদা বল আছে 2টা, তাহলে টোটাল কত হয় আমরা দেখব। 7 5 12 আর 2 14, তার মানে মোট ফলাফল আমার কত? মোট ফলাফল হচ্ছে 14, ঠিক আছে? আর অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল হচ্ছে, আমি কি বলেছি, লাল বল কয়টা আছে? 5টা, তার মানে অনুকূল ফলাফল আছে আমার 5। তাহলে এখন আমরা সম্ভাবনা বের করি। সম্ভাবনার সূত্র কি? সম্ভাবনার সূত্র হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। অর্থাৎ আমি যেহেতু লাল হওয়ার সম্ভাবনা বের করছি, তার মানে পি অফ লাল ইজ ইকুয়াল টু অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। তাহলে অনুকূল ফলাফল আমার কত পেয়েছি? অনুকূল ফলাফল পেয়েছি আমি 5, তাহলে আমি উপরে লিখবো 5। আর মোট ফলাফল কত? মোট ফলাফল হচ্ছে 14, তাহলে আমি লিখলাম নিচে মোট ফলাফল হচ্ছে 14। তাহলে লাল আসার সম্ভাবনা হচ্ছে এইটাই অ্যান্সার। এরপরে আমরা দেখব যে আরেকটা আপনাকে প্রশ্ন করা হলো যে হলুদ হওয়ার সম্ভাবনা কত। অনুরূপভাবে দেখি মোট ফলাফল কত আমার 14, আর অনুকূল ফলাফল, তাহলে কি আর 5 থাকবে? কখনোই না, কারণ আমার লাল বল না, আমি এখন বের করবো হলুদ বলে। তাহলে 5-এর বদলে আমার হবে 7, তাহলে আমি এখানে লিখছি 7। অনুকূল ফলাফল কত হবে? 7। তাহলে ওইভাবেই করি। এখানে আমরা দিব হলুদ, এখানে আমরা দিচ্ছি হলুদ ফলাফলের সূত্র কি? মানে হলুদ হবার সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। তাহলে দেখি হলুদ হবার অনুকূল ফলাফল কত? 7, এখানে 7 লিখি, আর মোট ফলাফল হচ্ছে 14। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 7, মোট ফলাফল হচ্ছে 14। তাহলে আমরা যদি একটু ছোট করি তাহলে এরকম হবে 7 2 14, অর্থাৎ 1/2, এটা হচ্ছে।
ক্লিয়ার? এরপরে আমরা দেখব, এতক্ষণ ধরে আমরা বল আলোচনা করলাম, ছক্কা আলোচনা করলাম, এরপরে আমরা মুদ্রা সম্পর্কে আলোচনা করব। মুদ্রা সম্পর্কে আলোচনা করার আগে কয়েকটা কথা আমি বলে নিই। সেটা হচ্ছে, মুদ্রা যখন আমরা নিক্ষেপ করব তখন একটা সূত্র মেনে চলে। মুদ্রা যখন আমরা নিক্ষেপ করব তখন অবশ্যই একটা সূত্র মেনে চলবে। সেই সূত্রটা হচ্ছে 2 পাওয়ার n। 2 পাওয়ার n। n দ্বারা আমি মুদ্রা নিক্ষেপের সংখ্যা বোঝাবো। n দ্বারা আমি বুঝাবো মুদ্রা নিক্ষেপের সংখ্যা। ঠিক আছে? ধরে নেন আপনার কাছে একটা মুদ্রা রয়েছে যার পিঠ হচ্ছে দুইটা, একটা হেড আর একটা হচ্ছে টেল। একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। আপনাকে বলা হলো যে একটি মুদ্রা আপনি 3 বার উপরের দিকে নিক্ষেপ করেন। ইংরেজি হচ্ছে এ ফেয়ার কয়েন ইজ টসড। অর্থাৎ একটা মুদ্রা আপনি যখন উপরের দিকে নিক্ষেপ করবেন তখন কি কি ফলাফল আসে আপনাকে বের করতে হবে। অথবা আপনাকে বলা হলো যে একটা মুদ্রা আপনি 3 বার নিক্ষেপ করেন, অথবা একবার নিক্ষেপ করেন, অথবা 2 বার নিক্ষেপ করেন, এর প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে হবে। আপনারা নিশ্চিত যে প্রবাবিলিটি ট্রি এর আগে আপনারা জেনেছেন, হয়তোবা এই শব্দের সঙ্গে আপনারা পরিচিত। তারপরে আমরা একটু বোঝার চেষ্টা করব এই অধ্যায়ে বা এই ক্লাসে। আচ্ছা, দেখা যাক। তাহলে আমার কাছে সূত্র আছে 2 পাওয়ার n। এই সূত্র দিয়ে আমরা নিক্ষেপের সংখ্যা বের করব। আচ্ছা, এখন আমরা দেখি, আপনাকে বলা হলো একটি মুদ্রা একবার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। একটি মুদ্রা একবার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। তাহলে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করার আগে আমরা একটু দেখে নেব এই সূত্রের সাহায্যে আমার কয়টা ফলাফল আসবে। মনে রাখবেন, এটা হচ্ছে ফলাফল বের করে একটা ক্লু, একটা কৌশল। আচ্ছা, তাহলে দেখি। যেহেতু আমি বলেছি n দ্বারা মুদ্রা নিক্ষেপের সংখ্যা বোঝায়, তার মানে n এর জায়গায় কত হবে? যেহেতু একবার নিক্ষেপ করছি তার মানে এখানে হবে 1। তাহলে 2 পাওয়ার 1 হলে 2। তাহলে আমার ফলাফল আসবে 2টা। তাহলে আমি কেমন করে লিখবো বা আমি কেমন করে প্রবাবিলিটি অঙ্কন করব, প্রবাবিলিটি ট্রি অঙ্কন করব? অঙ্কন করার নিয়ম হচ্ছে এরকম, যে প্রথমে যেহেতু আমার 2টা আসছে তার মানে আমি 2টা একটা ঘর টানবো, এরকম একটা আর এরকম একটা, এর মিডিলে আরেকটা আমি ঘর দেব সাইডে। যেহেতু আমি কয়েন নিক্ষেপ করছি, মানে মুদ্রা নিক্ষেপ করছি, মুদ্রা নিক্ষেপের প্রথমে আমি দেব সি মানে হচ্ছে কয়েন। এরপর আমরা দেখব হয় মুদ্রাতে কি ফলাফল আসে, হয় হেড আসবে অথবা টেল আসবে। এই দুটোর মধ্যে একটা আসবে। তাই আমি এখানে লিখছি হেড আর এখানে লিখছি টেল, দুটো একটু সংযোগ করে। এটা হচ্ছে আমার উত্তর, অর্থাৎ প্রবাবিলিটি ট্রি একবার নিক্ষেপের। এখন যদি আমি বলি 2 বার নিক্ষেপের প্রবাবিলিটি, তাহলে কেমন হবে? তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, যদি এখানে আমি বললাম 2 বার নিক্ষেপ, তাহলে এই যে সূত্র রয়েছে, এই সূত্রে আমি এখানে 1-এর বদলে বসাবো 2। কেন? কারণ আমি 2 বার নিক্ষেপ করছি। তাহলে বসাই, 1-এর বদলে বসাবো আমি 2। তাহলে 2 দুগুণ হয়ে যাবে আমার 4। ঠিক আছে? হয়ে যাবে আমার কত? 4। আচ্ছা, তাহলে 4টা ফলাফল আসছে। তাহলে আমি কেমন করে এই প্রবাবিলিটি অঙ্কন করব? তার মানে আমাকে প্রথমে দেখতে হবে আমার 4টা ঘর করতে হবে। কয়টা ঘর করতে হবে? 4টা। আপনারা একটু সাইডভাবে করে নেবেন। সেটা হচ্ছে, প্রথমে লিখবেন একটা, তারপরে প্রথমটা এবং শেষটা আলাদা আলাদা, বাদ বাকি সব জোড়া জোড়া করবেন। প্রথমটা এবং শেষটা করবেন আলাদা এবং বাদ বাকি সব জোড়া জোড়া করবেন। অর্থাৎ এরকম 1 2 3 লাস্টে একটা 4। এই যে এটা একটু আলাদা হলো, আর এই দুইটা জোড়া জোড়া। প্রথমে 4 কেন লিখলাম? কারণ মোট আমার ফলাফল হচ্ছে 4। এরপরে এর অর্ধেক করি আমি, এর অর্ধেক, অর্থাৎ এরকম এইখানে একটা দিব, এখানে একটা দিব, এবং এখানে এর অর্ধেক করি 1। তাহলে এখানে আমি দিই সি, অর্থাৎ কয়েনের প্রথম পিঠ হচ্ছে সি দিলাম। তারপর এখানে আমি দিই পদ তৈরি করি। এই যে পদ তৈরি করা আমাদের শেষ। প্রথমে দিব আমি এইচ, তারপরে দিব টি, আবার দিব এইচ, তারপরে দিব আমি টি, তারপর আবার দিব এইচ, তারপর আবার দিব টি। এইটা আমার অ্যান্সার, এইটা আমার প্রবাবিলিটি ট্রি। এখন আপনাকে আরেকটা প্রশ্ন যদি করে যে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্র বের করো, প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্র বের করো, তাহলে কি হবে? নমুনা ক্ষেত্র বের করার কি নিয়ম বা কিভাবে বের করতে হয় তাহলে আমরা দেখবো এখন। অতএব নমুনা ক্ষেত্র, অতএব নমুনা ক্ষেত্র সমান। আচ্ছা দেখি, প্রথমে আমরা এইভাবে আসবো। সি আমাদের লেখার প্রয়োজন নেই, আমরা লিখবো এইখান থেকে। অর্থাৎ প্রথমে হবে এইচ কমা, এই পদ বরাবর আসলাম, এই পদ শেষ আমার। তারপরে দেখবো এই পদ,
অর্থাৎ এইচ টি, তারপর আসছে এই আমার পথ শেষ, এবার দেখবো এই পথ বরাবর অর্থাৎ টিএইচ, তারপরে দেখবো টিএইচ পথ আমার শেষ, এবার দেখবো টিটি অর্থাৎ টি। আপনারা একটু গণনা করলে দেখতে পারবেন আমার ফলাফল কয়টা আসছে। এই একটা ফলাফল, দুইটা ফলাফল, তিনটা ফলাফল, চারটা, অর্থাৎ এই চারটা ফলাফল আমার চলে আসছে। এখন যদি আপনাদের বলা হয় যে নমুনা ক্ষেত্র, তাহলে কি এই যে দৈহিক পরীক্ষার মধ্যে সম্ভাব্য সকল ফলাফলের সেটকে বলা হচ্ছে নমুনা ক্ষেত্র, আর নমুনা ক্ষেত্রের প্রতিটা বিন্দুকে বলা হচ্ছে নমুনা বিন্দু। ক্লিয়ার? আচ্ছা, এইবারে যদি আপনাকে বলা হয় যে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করলেন, তার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো এবং তার নমুনা ক্ষেত্র লিখে দেখাও, তখন কি করা যাবে? আচ্ছা, আমরা লেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা মুদ্রা যদি 3 বার নিক্ষেপ করা হয় তাহলে দেখি কি হয়। মনে রাখবেন, যখন 3 বার নিক্ষেপ করব তখন কি হবে? 2, যেহেতু n তার মানে কি 2 পাওয়ার 3, তার মানে কত হবে? 2 গুণ 2 গুণ 2, তার মানে হবে 8টা ফলাফল। আমার কয়টা ফলাফল আসবে? 8টা। দেখি তাহলে 8টা ফলাফল কেমন করে আসে। 8টা ফলাফল আসার সময় আপনারা লক্ষ্য রাখবেন যে ঘরটা আমি লিখছি সেই প্রথমটা এবং শেষটা দিব আলাদা আলাদা, বাদ বাকি সব জোড়া জোড়া। আচ্ছা, তাহলে দেখি। প্রথম হবে একটা দিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, লাস্টে একটা 8। এই যে দেখেন, প্রথমটা এবং শেষটা আলাদা, বাদ বাকি সব জোড়া জোড়া। 4-এর অর্ধেক এখন করব। এই যে বড় বড় যে ফাঁকগুলো আছে না, যে বড় বড় ফাঁক আছে, সেইখানে আমরা 4টা করে দিয়ে দেব। 1, 2, 3, 4। এর আবার অর্ধেক করি, এর আবার অর্ধেক করি। আচ্ছা, আমাদের শেষ। এখন আমি লিখবো এখানে চি, পথ তৈরি করে দিলাম, এখানে পথ তৈরি করে দিই, এখানে পথ তৈরি করে দিই, এইখানেও পথ তৈরি করে দিই, এইখানেও আবার এইখানেও আবার এইখানে। আচ্ছা, এটা দিলাম আমি এইচ টি, এইচ টি, এইচ টি, এইচ টি, এইচ টি, এইচ টি, এইচ আর টি। আমাদের একটা মুদ্রা 3 বার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা শেষ। এইভাবে প্রবাবিলিটি অঙ্কন করতে হয়। মনে রাখবেন, প্রথমে আমি ফলাফল বের করে নিয়ে 8টা ঘর আমি দিয়ে দিব। 8টা ঘর কেমন করে দিব? প্রথমটা এবং শেষটা আলাদা দিব, বাদ বাকি সব জোড়া জোড়া। এইভাবে আপনারা প্রবাবিলিটি অঙ্কন করতে পারেন। এখন আপনাকে প্রশ্ন করা হলো যে নমুনা ক্ষেত্রটা অঙ্কন করে এবং লিখে দেখাও, তখন আপনি কি করবেন? তখন লিখছি আমরা নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র কেমন হবে? তাহলে যেহেতু আমাদের সি প্রয়োজনে, আমরা এইখান থেকে কাউন্ট করব, অর্থাৎ এই পথ বরাবর আমি আসবো। প্রথমে লিখবো এইচ এইচ এইচ, অর্থাৎ এরকম এইচ 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 কম, তারপরে আমাদের এই পথ শেষ, এবার দেখবো আমি এইচ এইচ টি, এই যে এইচ এইচ টি আমার এই পথ শেষ, এবার দেখবো আমি এই পথ বরাবর আসবো, অর্থাৎ এইচ টি এইচ, এইচ টি এইচ, এরপরে দেখবো এইচ টি টি, এইচ টি টি, এরপরে দেখবো আমার এই পথ শেষ, এবার দেখবো আমি এই পথ বরাবর, অর্থাৎ টি এইচ এইচ, টি এইচ এইচ, তারপর দেখবো টি এইচ টি, টি এইচ টি, তারপর আমি দেখবো এই পথ আমার শেষ, টি টি এইচ, টি টি এইচ, এবং লাস্ট একটা পথ হচ্ছে টি টি টি। লিখুন টি টি টি। আচ্ছা, অবশ্যই সেকেন্ড বন্ধনীর মধ্যে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু কাউন্ট করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমার মোট ফলাফল কত হলো? 8। এইভাবে আমরা নমুনা ক্ষেত্র অঙ্কন করতে পারি। আচ্ছা, আর এইভাবে আমরা প্রবাবিলিটি অঙ্কন করতে পারি। কখন? যখন 3 বার নিক্ষেপ করতে বলবে। এরপরে আমরা আসবো আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে।